আসানসোলের উন্নত স্বাস্থ্য পরিষেবার লক্ষ্যে কালীপাহাড়ি ১৯ নম্বর জাতীয় সড়কে মানুষের সেবায় নিয়োজিত লাইফলাইন মাল্টি স্পেশালিটি হাসপাতাল। ছোট্ট একটি ঘটনায় আমরা আলোকপাত করার চেষ্টা করেছি ঘটনার গভীরে যাওয়া। চিকিৎসার গাফিলতি ও ক্ষতিপূরণের দাবিতে বিগত ৩ দিন পূর্বে ঠিক কি অভিযোগ এনেছিল রোগীর পরিবার, শোনাবো আপনাদের। আমাদের অভিযোগ হচ্ছে যে ২৯শে জানুয়ারি 12:30 বা 12:30 থেকে 1টার মধ্যে আমার বাবাকে লাইফলাইন হসপিটালে আমি ভর্তি করার পর আমার বাবাকে ওখানে রাখে 29 তারিখ, 30 তারিখ, 31 তারিখ। 1 তারিখে আমার বাবার অপারেশন হয়, 9:30টায় উটিতে ঢোকানোর পর 11টার সময় উটির থেকে বের করে। তখন আমাদেরকে ডক্টররা বলে, মানে ওখানে যারা মজুদ ছিল তারা বলে আপনারা বাড়ি চলে যেতে পারেন, পেশেন্ট ঠিক আছে, জ্ঞান এলে কালকে আপনারা আবার আসবেন। 2 তারিখে সকালে যখন আমরা আসি, আমি ভাবলাম বাবা হয়তো রেস্ট নিচ্ছে, ঘুমোচ্ছে, অপারেশন হয়েছে, উইক আছে, হয়তো ঘুমোচ্ছে, আমি ডিস্টার্ব করিনি। আবার যখন আসি তখন আমি ডক্টরকে, এখানকার ইনচার্জকে সবাইকে জিজ্ঞাসা করি যে পেশেন্ট জাগলো না কেন, পেশেন্ট এখনও পর্যন্ত কথা বলছে না কেন, কোনো ইমপ্রুভ নেই কেন। তখন এরা বলে যে ব্লাড কম আছে, পটাশিয়াম কম আছে, সোডিয়াম কম আছে, এইসব বলে আমাদেরকে মিথ্যে বোঝায়। তারপরে আমি ওখান থেকে ব্লাডের কাগজ আমার কাছে আছে, ব্লাডের কাগজ নিয়ে যাই আমি এমএলএ হসপিটাল। তখন বাজে 6:30, 7টা। ওখান থেকে 9টার 2 ঘন্টা টাইম নিয়েছিল ব্লাড ম্যাচ করতে। 9টার সময় আমি এনাদেরকে ব্লাড দেওয়ার পর আমি 3 তারিখে সকালে যখন আসি তখন পেশেন্টের অবস্থা আরও বেশি শোচনীয় হয়ে যায়, আরও বেশি খারাপ হয়ে যায়। 3 তারিখে আমি এদেরকে জিজ্ঞাসা করি, বলে পেশেন্ট তো খুব উইক আছে, আমরা সোডিয়াম চাপিয়েছি, এত তাড়াতাড়ি তো রিকভার করবে না, আস্তে আস্তে আমরা সোডিয়াম দিচ্ছি, পেশেন্ট রিকভার করবে, আমাদেরকে 1 ঘন্টা 2 ঘন্টা টাইম দেন। 1-2 ঘন্টা পর বাবা আমার চোখ খুলেছিল, বাকি কোনো রেসপন্স করেনি। 4 তারিখে একই গল্প হয়, ডাক্তার আমাদেরকে ভুল বোঝায়, ভুল পথে পরিচালনা করে, অবস্থা আরও খারাপ হয়ে যায়। তারপরে 4 তারিখে সন্ধ্যাবেলায় আমার বাবাকে আমাদের রিক্সে সাইন করে এখান থেকে ছুটি করে আমি মিশন হসপিটালে অ্যাডমিট করি। মিশন হসপিটালের সাথে এমআরআই করে বলে 2টো ব্রেন স্ট্রোক হয়ে গেছে। আজ ব্রেন স্ট্রোকে আমার বাবাকে আমি আবার আইকিউসিটিতে ভর্তি করি, সেটা ছিল 5 তারিখ। 4 তারিখে মিশনে ভর্তি করি রাত্রেবেলায়, 5 তারিখে আমরা আইকিউসিটিতে ভর্তি করি। আইকিউসিটিতে 6 তারিখে আমার বাবার ব্রেন অপারেশন হয়। ব্রেন অপারেশন 6 তারিখ থেকে আজ হয়ে গেল 10 তারিখ, আর 40 দিন আমার বাবা মৃত্যুর সাথে লড়ছে। আমাদের অর্থর অবস্থা অত ভালো নেই, আমরা আর পাচ্ছি না চালাতে। আমরা চাইছি বাবার চিকিৎসার খরচা সব কিছুই লাইফলাইন হসপিটাল কর্তৃপক্ষ দায়িত্ব নেবে, কারণ আমাদের সংসার পুরোটা আমার বাবার উপর ডিপেন্ড করতো। আমরা ভেসে যাচ্ছি, আমার বাবা মৃত্যুর সাথে লড়ছে, আমাদের সংসার ভেসে যাচ্ছে, আমরা অসুস্থ হয়ে পড়ে যাচ্ছি, কারণ আমরা 40 দিন আর লড়তে পারছি না। এর পরবর্তী পর্যায়ে অভিযোগের সারবত্তা রোগীর চিকিৎসা প্রসঙ্গে আমাদের প্রতিনিধি কথা বলে বুঝে নেওয়ার চেষ্টা করেন হাসপাতাল কর্তৃপক্ষের মতামত। কি জানালেন হাসপাতালের প্রশাসনিক আধিকারিক গৌতম সাহা, শুনুন। কর্পোরেট কালচার কিন্তু স্বল্প মূল্যে এবং স্বাস্থ্যসাথী এ গ্রেড অত্যন্ত সঠিক পরিকল্পনা মাফিক পরিষেবা প্রদান করে চলেছে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে। আসানসোল কালীপাহাড়ি ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে যে গড়ে উঠেছে লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটাল, কিছু কিছু ঘটনা হাসপাতাল কর্তৃপক্ষকে কোথাও না কোথাও একটু ব্যথিত করে। ঘটনা ঘটবে, কিন্তু ঘটনার গভীরে প্রবেশ করাটা একটি সংবাদ মাধ্যমের দায়িত্ব। এসবিএন সাউথ বেঙ্গল নিউজ সেই দায়িত্ব পালন করে চলেছে। বিগত 3 দিন পূর্বে একটা ঘটনা ঘটেছিল যেটা অনভিপ্রেত। আলোচনার মাধ্যমে সমস্ত কিছু ঠিকঠাক করা যায়, কিন্তু এই ঘটনা হাসপাতাল কর্তৃপক্ষকে নাড়া দিয়েছে, তারা ব্যথিত। কারণ তাদের বক্তব্য এক্ষেত্রে পেশেন্টকে তারা যথাযথ ট্রিটমেন্ট করেছিল, পরবর্তী পর্যায়ে যে ঘটনা ঘটেছে তারা দায়বদ্ধ নয়। তাই স্বাভাবিকভাবেই সেই গভীরে আমরা যাওয়ার চেষ্টা করছি, কারণ এত বড় একটা অর্গানাইজেশনের যেখানে রেপুটেশনের ব্যাপার রয়েছে, সেখানে গভীরে না গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়াটা মানুষের ঠিক নয় এবং সমাজের ঠিক নয়। কথা বলবো, এখানে গৌতম সাহা রয়েছেন, এখানকার একমাত্র উচ্চ আধিকারিক, তার সাথে কথা বলে বুঝে নেওয়ার চেষ্টা করব প্রকৃত ঘটনাটা কি ঘটেছিল। প্রথমে আপনাকে জানাচ্ছি যে আমরা এই সংবাদ পরিবেশন করছি এই কারণে যে ঘটনার গুরুত্ব এবং ঘটনার গভীরে না গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়াটা সঠিক নয়। মানুষ যাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, কারণ আমরা সবাই মানুষের দ্বারা প্রভাবিত হয়ে মানুষের জন্য কাজ করি। ঠিক কি ঘটনা ঘটেছিল যদি একটু সবিস্তার বলেন। ঘটনাটি ঘটে হচ্ছে একটি পেশেন্টকে নিয়ে। পেশেন্টটি আসে আমাদের কাছে গত 29শে জানুয়ারি। 29শে জানুয়ারি তো আসে হচ্ছে পাইলস অপারেশনের জন্য। পেশেন্ট ভর্তি হয়, পেশেন্ট ভর্তি হয়ে গিয়ে স্বাস্থ্যসাথীতে ভর্তি করানো হয়। আমাদের এখানে স্বাস্থ্যসাথীতে ভর্তি করালে আমরা স্বাস্থ্যসাথীর প্রোটোকল অনুযায়ী যা যা নিয়ম দরকার ঠিক তার বাইরে গিয়ে কোনো কাজ করবো না, এটাই আমাদের প্রমিস। আমরা সেই মতো করেই আমরা পেশেন্টকে ভর্তি করেছি। পেশেন্ট সহযোগিতাও করে। ভর্তি করানোর পরে পেশেন্টের
অপারেশন হয় 1-2 দিন পরে, পাইলসের অপারেশন হয়, পেশেন্ট তখন সুস্থই। এবার অপারেশন করার পরে তার জ্ঞান ফিরতে একটু দেরি হয়, যেটা যে কোনো অপারেশনে অ্যানেস্থেসিস দেওয়া হয় এবং তারপরে ওই যেটুকু সময় লাগে সেটুকু নেওয়া হয়, তারপরে পেশেন্টের ধীরে ধীরে জ্ঞান ফেরে। এই ঘটনাটা হয়েছে 3-4 দিনের মধ্যে, 29 তারিখের পরে। 3 তারিখে যখন পেশেন্টের একটু উন্নতি হচ্ছে, তখন পেশেন্টের মেয়ে, সাধন পালের মেয়ে এসে বলেন যে ওনার ভালো লাগেনি, ওনার বাবার মানে উন্নতি বা ওনার বাবার প্রোগ্রেসটা ওনার হয়তো ভালো লাগেনি। উনি তখন আমাদের কাছে বলেন যে আমি আমার বাবার সঙ্গে কেবিনে থাকতে চাই। আমরা সেই মতো সেটা অ্যারেঞ্জও করে দিই, কারণ পেশেন্ট স্যাটিসফ্যাকশনটা আমাদের কাছে সবার আগে প্রাধান্য। তার ট্রিটমেন্ট চলাকালীনই উনি 4 তারিখে বলেন যে উনি ওনার বাবাকে নিয়ে যাবেন এখান থেকে, কিন্তু আমার ডাক্তার কিন্তু কোনোভাবেই সেটা ডিসচার্জ করেনি। কারণ হচ্ছে যে তার পেশেন্টের, আমার ডাক্তার মনে করেছিল যে পেশেন্টের আরও একটু অবজারভেশন দরকার। তা সেই সুযোগটা কিন্তু আমরা পাইনি। আমরা কিন্তু বারবার বলেছিলাম যে আপনার বাবাকে তো ডিসচার্জ করা হয়নি, আপনার বাবার উন্নতি মানে যে চিকিৎসা হয়েছে তার জন্য আরও 2-1 দিন লাগবে, অবজারভেশনে থাকতে হবে। তো যাই হোক না কেন, ওনাদের মনে হয়েছে যে এখানে হয়তো ওনারা ট্রিটমেন্টটা করে হয়তো স্যাটিসফাই নয়, ওনারা তখন নিজেরা রিস্ক বন্ডে নিজস্ব রিস্ক বন্ডে নিয়ে যায়। যে না, ওনারা বলেন, ব্যক্ত করেন, সে কাগজও রয়েছে আমাদের, ওনারা সই করেন যে আমরা নিজেদের ইচ্ছায় আমরা নিয়ে যাচ্ছি ফর বেটার ট্রিটমেন্ট, ওরা অন্য জায়গায়। মানে যে অপারেশনের জন্য এসেছিল সেই অপারেশন ঠিকঠাক হলো, তারপরে 3-4 দিন কেটে গেল, পেশেন্ট আস্তে আস্তে রিকভারি করছে, হঠাৎ ওনাদের মনে হলো যে পেশেন্টের ট্রিটমেন্ট ঠিকমতো হচ্ছে না, রিস্ক বন্ডে অন্যত্র নিয়ে গেল। একদম। তারপরে কেটে গেছে, রিস্ক বন্ডে নিয়ে গেছে, এবার পেশেন্টের তারপরে কোথায় নিয়ে গেছে মানে না, আমরা আশা করছিলাম যে যাকে পেশেন্ট হয়তো বাড়িতেই ফিরেছে, হয়তো পেশেন্ট সুস্থ হয়ে গেছে। এবার সেই পেশেন্ট সুস্থ হয়েছে কিনা, আমাদের একটা নিয়ম আছে যে 10 দিন বা 15 দিন পরে আবার সেই পেশেন্টকে ফোন করা বা তাকে জানানো, জিজ্ঞেস করা যে সে কেমন আছে। যদি এই পেশেন্টকে আমরা প্রোটোকল অনুযায়ী ডিসচার্জ করি হেমোডাইনামিক স্টেবল লিখে, তাহলে আমাদের এই হসপিটালে আরেকটি অঙ্গ আছে যে পেশেন্ট কেমন আছে, তার পরিষেবা কেমন লেগেছে কিনা, এটা আমরা জিজ্ঞেস করি। কিন্তু লামা বা ডিওআরবি যেটা পেশেন্ট নিজে রিস্ক বন্ডে নিয়ে যায়, তখন কিন্তু সেই প্রোটোকলটা আমাদের আর করার ভয় থাকে না। কারণ হচ্ছে যে ডিসচার্জ যদি আমরা আমাদের নিজের রিস্ক ইয়েতে করি, তখন আমাদের দায়িত্ব থেকে যায় একটা, যে আমার হসপিটালে এসে তার ট্রিটমেন্ট কেমন লেগেছে বা ট্রিটমেন্ট করার পরে সে কেমন আছে, এটা সব হসপিটালেরই দায়িত্ব। কিন্তু রিস্ক বন্ডে নিয়ে গেলে সেটা আর করা হয়ে ওঠে না, কারণ সে তার নিজের ইচ্ছায় নিয়ে চলে গেছে, সেখান থেকে অনেক রকম ব্যাপার হতে পারে। হঠাৎ করে ওনারা গত পরশু এই সাধন পালের মেয়ে আরো বেশ কিছু লোকজন, প্রায় গোটা 30 জন লোকজন নিয়ে, 30-40 জন লোক নিয়ে আমার হসপিটালে আসে সকালবেলায়, অ্যাজিটেশন দেয় এবং ওনাদের বক্তব্য তখন বলেন যে, ওনারা ভার্বালি অনেক বক্তব্য বলেন যে ওনার বাবাকে ওনারা নাকি মিশনে 4 তারিখে নিয়ে গেছিল। 4 তারিখে নিয়ে গিয়ে ওখানে এমআরআই করা হয়, মিশন হসপিটাল দুর্গাপুরে এমআরআই করা হয়, এবং এমআরআই করে নিয়ে ওনাদেরকে কেউ বলেছেন, কে বলেছেন বা কোন ডাক্তার বলেছেন নাকি কেউ বলেছেন সেটা ওনারা কিন্তু বলেনি। ওনারা বলেছেন যে 2 দিন আগে এটা নাকি ওনার একটা ব্রেন স্ট্রোক হয়ে গেছে। 2 দিন আগে। প্রথম কথা হচ্ছে যে এমআরআই করে ব্রেন স্ট্রোক, আমি ডাক্তার নই, কিন্তু আমি 14-15 বছরের ওপরে এই হসপিটালের সঙ্গে যুক্ত, বিভিন্ন হসপিটালের সঙ্গে যুক্ত। আমি যতটুকু জানি যে এমআরআই করে ব্রেন স্ট্রোকটা বোঝা যায়, কিন্তু কত দিন আগে হয়েছে বা কতক্ষণ আগে হয়েছে এটা কিন্তু বোঝা যায় না। কিন্তু পুরনো যদি ব্রেন স্ট্রোক হয় তাহলে সেটা বোঝা যায়। তো সুতরাং 2 দিন আগে এমআরআই হয়েছে মানে ব্রেন স্ট্রোক হয়েছে, এটা ওনাদের বক্তব্য, কোনো ডাক্তার বা কারো ওনাদের যে অভিযোগটা, সেই অভিযোগটা ডাক্তারি পরিভাষা বা ডাক্তারি টেকনোলজিতে সেটা এস্টাবলিশ করা কোনো জায়গা কখনো হয় না। কিন্তু সেটা বলতেই পারে, সাধারণ মানুষ সেটা বলতেই পারে। দেখুন, সাধারণ, কারণ ওনার বাবার অসুবিধা হয়েছে, উনি তো বলবেনই, কারণ উনি তো তখন মানে ওনার বাবার ভালোটাই চাইবেন, যে কোনো মানুষই তাই চাইবেন। তো সুতরাং বাবার ওনাদের বক্তব্য হচ্ছে, তারপর ওখান থেকে নাকি ওনারা আইকিউসিটি নিয়ে যান দুর্গাপুরে, এবং সেখানে ওনার বাবার অপারেশনও নাকি হয়। এগুলো সব কিন্তু ওনার কথা থেকে আমরা জানতে পারি। তারপরে প্রায় 40 দিন কেটে যায়,
তারপরে ওনার বাবার নাকি এখনো পর্যন্ত সেরকম রিকভারি হয়নি, ওনার বাবার আরো উচ্চ চিকিৎসা দরকার। সেই জন্য ওরা এসেছেন। ওনাদের অ্যালিগেশন হচ্ছে এই হসপিটালে থেকে ওনার বাবার স্ট্রোক হয়েছে এবং আমরা নাকি চিকিৎসা সেটা করিনি, সেই জন্যই আজকে ওনার বাবার এই অবস্থা। এবং ওনারা বলছেন যে ফার্দার যে চিকিৎসা আছে তার পুরোপুরি খরচা বহন করতে হবে, এটা ওনাদের প্রেয়ার। এখন কথা হচ্ছে যে আমার কাছে তো ব্রেন স্ট্রোক হয়নি, আমার কাছে তো পাইলসের অপারেশন করতে এসেছিল, আমি তো সেটা ভালোভাবে করে নিয়ে পাইলসের অপারেশনসে যা যা কাগজপত্র লাগবে আমার পরিষেবা সেটা আমরা নিশ্চয়ই প্রদান করব, চাইলেই দেবো, করেওছি, এবং কাগজ পেপারস রেডি আছে। হ্যাঁ রেডি আছে। কিন্তু তার পরবর্তীকালে এই যে কথাগুলো, এই কথাগুলোর করছে আমার তো মনে হয় না যে কোনো, আপনার কি মনে হচ্ছে এটা কোনো পরিকল্পিত ব্যাপার? একটা দেখুন, মনে হওয়া আর চোখে দেখার মধ্যে অনেক তফাৎ। যেটা চোখে দেখলাম আমার অভিজ্ঞতাতে বলছি এটা কিন্তু যদি মেয়েটার দিক দিয়ে বলা যায় তাহলে মেয়েটাকে দেওয়াই বলবো, যে সহানুভূতির দিক দিয়ে আমি বলবো ওনার বাবার হয়েছে, সুতরাং উনি হয়তো একটা বিশাল পেনের মধ্যে রয়েছেন। উনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো বলতেই পারেন। আমি যদি এই পরিস্থিতি থাকতাম যে কোনো হসপিটালকে বা যেখানে জায়গায় বলতে পারতাম, কিন্তু এই সম্বন্ধে উনি লিখিত দিয়েছেন এবং আমাকে 4 দিনের সময়ও দিয়েছেন, দ্যাট ইজ থ্রেটনিং। সুতরাং এর ভিতরে আমার কোনো যুক্তি দেখছি না। কোনো প্রশাসন কি বলছে? প্রশাসন কিন্তু পরিষ্কার এই কথাই বলেছে যে আপনারা লিখিত দিন, বা যদি চিকিৎসা গাফিলতি হয় সেটাও আপনারা অভিযোগ করুন প্রশাসনের কাছে। কিন্তু ওরা আদৌ প্রশাসনের কাছে দিয়েছে কিনা এটা কিন্তু আমরা এখনো পর্যন্ত জানি না। ঘটনার প্রসঙ্গে যদি মানুষের মধ্যে ধারণা তৈরি হয় সেটাকে সম্বন্ধে আপনি কি বলবেন? বিশেষ করে আসানসোলের মানুষজনকে, যে আপনারা এত দিন ধরে ভালো পরিষেবা কিন্তু আপনাদের কাছে পাননি। আজকে এই হসপিটালটা খোলার পরে প্রচুর মানুষ এখান থেকে খুব ভালোভাবে উপকৃত হয়ে ফিরে যাচ্ছেন। আপনারা ভেতরে জিনিসটা দেখুন, অনর্থক বা অহেতুকভাবে উপযোজিত হয়ে এমন কিছু কাজ করবেন না যে আপনাদের একজনের জন্য অন্য বিরাট মাস এফেক্ট হোক। কারণ আমরা এখানে কিন্তু পরিষেবা দিতে এসেছি, আপনাদের সহযোগিতার কিন্তু সব থেকে আমাদের কাম্য, যাতে আমরা আরো বিরাটভাবে আরো মানুষের কাছে পৌঁছে গিয়ে এই প্রদানটা করতে পারি সার্ভিস। মানুষের সহযোগিতা চাইছে লাইফলাইন মাল্টি স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষ, কারণ এটি একটি সুস্থ স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র। সেই সুস্থ স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে কোনো রকম বিশৃঙ্খলা যেন না ঘটে সেই আবেদন রাখছেন। পাশাপাশি সাধারণ মানুষকে বলছেন আপনারা বেশি করে আসুন এবং আপনাদের সমস্যা শুনেই আগামী দিনে আমরা আপনাদেরকে স্বাস্থ্য পরিষেবা প্রদান করব। ক্যামেরায় অমৃতের সাথে পরিতোষ সুবদার, লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটাল, আসানসোল। Lifeline Multi-Speciality Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Speciality Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal. আমাকে দাঁড়িয়ে থাকতে দেখেনি দুজন, কিন্তু সেদিন ওদের এত নিষ্ঠার সাথে পুতুলের বিয়ে দেওয়া দেখে কোথায় যেন হারিয়ে গেছিলাম। পান পাতা টিন পর্দা সরিয়ে সম্ভ্রমে নত চোখ যখন তুলল সে তার বন্ধুর দিকে, এক চেনা হাসি খেলে গেল দুজনের মধ্যে। বিএন ঘাটি, আস্থার মাপকাঠি, 96 জিটি রোড, আসানসোল।